সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ আমরা যে অনুপাত অধ্যায় নামে পরিচিত যে অধ্যায়টা, সেই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। পাশাপাশি এখানে যে এই অধ্যায়ে যে অনেক সূত্র রয়েছে, সেই সূত্রগুলোও একটু আলোচনা করার চেষ্টা করব। তো আশা রাখি তোমরা ক্লাসটা A to Z সাথেই থাকবে, আর তোমরা অবশ্যই এই ক্লাসে থাকলে সুবিধা হবে কি যে এখান থেকে এমসিকিউ সম্পর্কেও ধারণা পাবে মোটামুটি, এবং সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করার জন্য খুব ভালো একটা ধারণা পাবে, কারণ আমি বেসিক আলোচনা করব। তো দেখো, ঋণ পরিশোধ নির্দেশক অনুপাত কোনটি? ঋণ পরিশোধ নির্দেশক অনুপাত কোনটি? তো ঋণ পরিশোধ নির্দেশক অনুপাত হলো অবশ্যই ঋণ এর সাথে মোট সম্পদের একটা সম্পর্ক থাকতে হবে। তো ঋণ পরিশোধ অনুপাতটা দায় সম্পত্তি অনুপাতের সমান। হ্যাঁ, ঋণ পরিশোধের নির্দেশক অনুপাতটা হলো দায় সম্পত্তির অনুপাতের সমান, তাইলে এটা হবে দায় সম্পত্তি অনুপাত। ওকে, এরপরে দেখো, কোম্পানির কার্যকরী মূলধন 3 লাখ টাকা, কার্যকরী মূলধন অনুপাত হলো 2:1। তাহলে চলতি দায়ের পরিমাণ কত? তো এইখানে একটা প্রশ্নের ব্যাপার হলো যে কার্যকরী মূলধন যদি 3 লাখ টাকা হয় আর কার্যকরী মূলধন অনুপাত যদি 2:1 হয়, তাহলে চলতি দায়ের পরিমাণ কত? তো কার্যকরী মূলধন অনুপাতের সূত্র আমরা জানি, কার্যকরী মূলধন ডিভাইডেড চলতি দায়, কার্যকরী মূলধন ডিভাইডেড চলতি দায়। তাহলে কার্যকরী মূলধন হলো 2 লাখ, আর চলতি দায় কত হবে সেটার একটা ব্যাপার স্যাপার রয়েছে। তো অনুপাত দেখো 2:1, তো 2:1 মানে 2/1, অর্থাৎ কার্যকরী মূলধন ডিভাইডেড চলতি দায় সমান 2/1। দ্যাটস মিন কার্যকরী মূলধন হলো 2 অনুপাত আর চলতি দায় হলো 1 অনুপাত। তাহলে 2 অনুপাত সমান যদি 3 লাখ টাকা হয়, তাহলে 1 অনুপাত সমান কত টাকা হবে? 3 লাখ ভাগ 2 সমান 1,50,000 টাকা। তো এটার আনসার হবে 1,50,000 টাকা। ব্যবস্থাপকীয় দক্ষতা যাচাই অনুপাত কোনটি? ব্যবস্থাপকীয় দক্ষতা যাচাই অনুপাত হলো মজুত আবন্টন অনুপাত। তো মজুত আবন্টন অনুপাতের কারণে ব্যবস্থাপকের দক্ষতা যাচাইটা করা যায়, ঠিক আছে? কারণ মজুত বেশি রাখলেও লস, আবার কম রাখলেও চাহিদা মাফক সরবরাহ করা যায় না, এটাও একটা ক্ষতির সম্মুখীন হতে হয়, ঠিক আছে? তো এই যে এর যে দক্ষতা রয়েছে, এই দক্ষতাটা অবশ্যই ব্যবস্থাপকের দক্ষতার অনুপাত নির্ণয় করে। চলতি অনুপাত 3:1 হলে চলতি দায়ের পরিমাণ যদি 13,500 টাকা হয়, তাহলে চলতি মূলধনের পরিমাণ কত? চলতি মূলধন মানে চলতি সম্পদ, চলতি মূলধন মানে চলতি সম্পদ। তো এইখানে দেখো, চলতি সম্পদ, চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। দ্যাটস মিন এখানে যে 3:1 রয়েছে, 3/1, তাহলে চলতি সম্পদ হলো 3 অনুপাত আর দায় হলো 1 অনুপাত। তাহলে 1 অনুপাত সমান যদি 13,500 টাকা হয়, তাহলে 3 অনুপাত সমান হবে 40,500 টাকা। সরি, এইটার অ্যান্সারটা হবে 40,500 টাকা। ওকে, এটার অ্যান্সার হবে 40,500 টাকা। তাইলে কারণ 13,500 গুণন 3 হবে, তাইলে 40,500 টাকা অ্যান্সার হবে। অনুপাত বিশ্লেষণের অন্যতম সীমাবদ্ধতা কি? আদর্শ মানের অভাব। এটি হলো আদর্শ মানের অভাব, কারণ অনুপাতে কিন্তু আদর্শ মান আসে না, পয়েন্ট আকারে চলে আসে, তো আমরা আদর্শ মান নিতে পারি না। কারবারে ব্যবহৃত দীর্ঘমেয়াদী মূলধনকে কি বলা হয়? বিনিয়োজিত মূলধন। দীর্ঘমেয়াদী মূলধনকে বিনিয়োজিত মূলধন বলা হয়। কার্যকরী মূলধন নির্ণয় করা হয় কেন? ব্যবসায় পরিচালনায় পর্যাপ্ত নগদ অর্থের পরিমাণ জানার জন্য। ওকে, কোনটি মূলধন কাঠামো অনুপাত? মূলধন গিয়ারিং অনুপাত বা মূলধন আবর্তন অনুপাত বা মূলধন টার্নওভার যেটাকে বলা হয় সেটা, ঠিক আছে? তাইলে এটি হলো কার্যকরী মূলধন কাঠামো অনুপাত হলো মূলধন গিয়ারিং অনুপাত। ওকে, কোনটি চলতি দায় বহির্ভূত? তাহলে চলতি দায় বলছে, দেখো
এখানে দেখো আয়কর সঞ্চিত দায়, অচলতি দায়, অনার্জিত আয় মানে আয় অর্জিত হয় নাই কিন্তু টাকা আগে নিয়ে নিছো এটাও দায়, প্রদেয় নোট এটাও দায়, কিন্তু অগ্রিম খরচের অগ্রিমকে সম্পদ বলা হয়, তাহলে এটি চলতি সম্পদ, এটি কিন্তু চলতি দায় না, তাহলে এটার আনসার হবে অগ্রিম খরচ। চলতি অনুপাত কোন ধরনের অনুপাত? চলতি অনুপাত হলো তারল্য অনুপাত। চলতি অনুপাত কি? তারল্য অনুপাত। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও শেয়ার প্রতি আয় দ্বারা কোম্পানি কি যাচাই করা হয়? এটি মুনাফার দক্ষতা যাচাই করা হয়, মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা হয়। দেনাদার আবর্তন অনুপাতের মাধ্যমে কি জানা যায়? ধারে বিক্রয়ের অর্থ আদায়ের ক্ষমতা জানা যায়। ঠিক আছে, ধারে বিক্রয়ের অর্থের আদায়ের ক্ষমতা জানা যায়। তো নেট বিক্রয় 1,40,000 টাকা, সম্পত্তি আবর্তন অনুপাত 1:1.34 বার হলে মোট সম্পত্তি কত? তো আমরা মোট সম্পত্তি আমরা জানি মোট সম্পত্তি নির্ণয়ের সূত্র হলো নেট বিক্রয় ডিভাইডেড সম্পত্তি আবর্তন অনুপাত। তাইলে এই 1,40,000-কে 1.34 দ্বারা ভাগ করলেই আমাদের সম্পত্তির পরিমাণ বের হয়ে যাবে। তাইলে 1,40,000-কে 1.34 দিয়ে ভাগ করো, 98.something আসবে, তো 98,000 টাকায় অ্যান্সার দিয়ে দিব আমরা। ওকে, এরপর বিক্রয়ের পরিমাণ 80,000 টাকা, বিনিয়োজিত মূলধনের পরিমাণ 1,06,200 টাকা হলে বিনিয়োজিত মূলধনে আবন্টনের অনুপাত কত? তাইলে বিনিয়োজিত মূলধন আবন্টনের অনুপাত, তো বিনিয়োজিত মূলধন আবন্টনের অনুপাত হলো বিক্রয় ডিভাইডেড বিনিয়োজিত মূলধন গুণন 100। ঠিক আছে, বিক্রয় ডিভাইডেড বিনিয়োজিত মূলধন, তাইলে এই যে 80,000-কে 1,06,200 দ্বারা ভাগ করলে 0.75% আসবে। ঠিক আছে, কোনো কোম্পানির মোট আয় 48,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 9,80,000 টাকা, ক্রয় 45,40,000 টাকা, বছরান্তে মজুত পণ্য 10,20,000 টাকা। মজুত পণ্যের আবন্টন অনুপাত কত? তো মজুত পণ্যের আবন্টন অনুপাত বের করার সূত্র হলো ক্রয় ডিভাইডেড গড় মজুত। তো নিট ক্রয় কত রয়েছে? 45,40,000, আর গড় মজুত মানে প্রারম্ভিক মজুত যোগ সমাপনী মজুত ভাগ 2। তো 9,80,000-এর সাথে 10,20,000 যখন যোগ করব তখন হবে 20 লাখকে 2 দিয়ে ভাগ করলে 10 লাখ হবে। তাহলে এই যে 45,40,000-কে যখন 10 লাখ দিয়ে ভাগ করব তখন বের হবে 4.54। ঠিক আছে, 4.54। তো 4.5 পর্যন্ত এই অপশনে দেওয়া রয়েছে, তাহলে অ্যান্সার এটাই 4.5। তাহলে আবর্তন বললে আমাদের অ্যান্সার লিখতে হয় বার। ঠিক আছে, তাইলে বার হবে। একটি কোম্পানির নগদ তহবিল 5,000 টাকা, ব্যাংক জমার পরিমাণ 10,000 টাকা, মজুত পণ্য 5,000 টাকা, দেনাদার 20,000 টাকা, প্রদেয় বিল 10,000 টাকা, পাওনাদার 20,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত কত? 5,000 টাকা। এইখানে তোমাদেরকে বের করতে বলেছে যে এটা কি বের করতে বলছে, আমাদের অ্যান্সারটা দেখে একটু নির্ণয় করে নিই। ঠিক আছে, আমাদের টাইপিং মিস্টেক, এখানে প্রশ্নটাই মিস্টেক পড়ে গেছে, সরি, তোমরা কিছু মনে করো না। হ্যাঁ, আমরা প্রশ্নটা মেনশন করে দিচ্ছি এখনই। তাহলে দেখো নগদ তহবিল চলতি সম্পদ কত, এটা আগে আমরা দেখি। তাহলে 5,000, ব্যাংক জমা এটাও চলতি সম্পদ 15,000, মজুত পণ্য এটাও চলতি সম্পদ, এটাও হবে তাহলে 15 আর 5 20,000, দেনাদার 20,000, তাহলে 40,000, আর চলতি দায় কত? 10,000, 20,000, 30,000, 35,000। তাহলে হ্যাঁ, এটা চলতি অনুপাত বের করতে বলছে। কি অনুপাত বের করতে বলছে? চলতি অনুপাত কত? ওকে, চলতি অনুপাত কত বের করতে বলছে। তাহলে চলতি অনুপাত বের করব চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তো চলতি সম্পদ নগদ তহবিল, ব্যাংক জমা, মজুত পণ্য, দেনাদার, এই 4টা হবে, আর চলতি দায় হবে প্রদেয় বিল, পাওনাদার এবং ব্যাংক জমাতিরিক্ত, এই 3টা। তাহলে এই যোগফলকে চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করে দিলে 1.17 আসবে। 1.17-এর অনুপাত দিতে হবে 1। ওকে, সামিয়া লিমিটেডের গড় দেনাদার 65,000 টাকা, দেনাদার আবর্তন অনুপাত 2 বার, দেনাদার আবর্তন অনুপাত কতবার? 2 বার। নগদ বিক্রয় 50,000 টাকা হলে নেট বিক্রয় কত? তাইলে দেনাদার আবর্তন দেওয়া আছে 65 বার, এখানে দেখো এই যে দেনাদার আবর্তন অনুপাত কত দেওয়া রয়েছে? 2 বার দেওয়া রয়েছে, আর গড় দেনাদার দেওয়া রয়েছে 65 বার। তো দেনাদারকে যখন দেনাদার আবর্তন অনুপাত দ্বারা গড় গুণ করব তখন আমাদের ধারে বিক্রয় বের হয়ে যাবে।
তাইলে ধারে বিক্রয় সূত্র হলো গড় দেনাদার গুণন দেনাদার আবর্তন অনুপাত। তাইলে 65,000কে 2 দিয়ে ভাগ করলে 1,30,000 হয়। 1,30,000 ধারে বিক্রয় করেছি আর নগদ বিক্রয় করেছি 50,000, তাইলে মোট বিক্রয় কত হবে 1,80,000। তো এটাই চাইছে, নিট বিক্রয় চাইছে, তাইলে 1,80,000 টাকা হবে। ওকে, মোট বিক্রয় 4 লাখ টাকা, মোট লাভ 20%, গড় মজুদ 50,000 টাকা, মজুদ 50,000 টাকা, মজুদ আবর্তন অনুপাত কত? তো মজুদ আবর্তন অনুপাত বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ক্রয় বের করতে হবে আগে। তাইলে এই যে আমরা কি করব, এই যে বিক্রয় যে 4 লাখ টাকা দেওয়া রয়েছে এর 20% প্রফিট আগে বাদে দেব। তাইলে 4 লাখ থেকে 20% করলে কত হবে 80,000। তো 80,000 আগে বাদে দিব। তো 80,000 বাদ দিলে 4 লাখ থেকে 80,000 বাদ দিলে কত হয় 3,20,000। এই 3,20,000কে গড় মজুদ দ্বারা ভাগ করে দিব, তাইলে মজুদ আবর্তন বের হয়ে যাবে। কারণ আমরা মজুদ আবর্তনের সূত্র জানি, নেট ক্রয় ডিভাইডেড গড় মজুদ, ঠিক আছে, নেট ক্রয় ডিভাইডেড গড় মজুদ। তাইলে নেট ক্রয় কত হবে 1 লাখ, বা বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ বলতে পারে, ঠিক আছে। 3,20,000, 3,20,000কে এই 20,000 এই 50,000 দ্বারা ভাগ করব, 6 পয়েন্ট কত আসবে 6.40 বার আসবে, ঠিক আছে। আবর্তন মানে বার, এখানে বারে অ্যান্সার হবে। আচ্ছা, প্রদেয় হিসাবের আবর্তন অনুপাত 6 বার, গড় পরিশোধ কাল কত হবে 60 দিন হবে। কিভাবে 60 দিন হবে, কারণ গড় পরিশোধ কাল এই যে 360কে এই 6 দ্বারা ভাগ করব, প্রদেয় হিসাব আবর্তন অনুপাত দ্বারা ভাগ করে দেব। 360কে প্রদেয় হিসাব আবর্তন অনুপাত দ্বারা ভাগ করে দিলে দিন বের হয়ে যাবে, ঠিক আছে। আর যদি মাস বের করতে যাই তাহলে 12কে 6 দিয়ে ভাগ করব, তাহলে 2 মাস বের হয়ে যাবে, ঠিক আছে। এখানে অপশন দেখব দিন আছে না মাস আছে, মাস থাকলে তাহলে 12কে 6 দিয়ে ভাগ করব, আর যদি দিন থাকে তাহলে 360কে বা 365কে 6 দিয়ে ভাগ করব। 365কে 6 দিয়ে ভাগ করলে 60 পয়েন্ট সামথিং আসে, তো 60 পয়েন্ট সামথিং না, অপশন নাই, তো 60 আছে, তাহলে 60 দিব, ঠিক আছে। 1 বছর সমান 365 দিন, কিন্তু ফিনান্সে ম্যাক্সিমাম অঙ্কেতে 1 বছর সমান 360 দিন ধরা হয়। আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রধান উদ্দেশ্য হলো লাভ লোকসান অর্জন ক্ষমতা পর্যালোচনা করা। ওকে, তরল সম্পদ হলো হাতে নগদ মজুদ পণ্য প্রাপ্য হিসাব। না, তরল সম্পদে কিন্তু মজুদ পণ্য আসে না, বুঝতে পারছো। তরল সম্পদে মজুদ পণ্য আর অগ্রিম খরচ আসে না, শুধু হাতে নগদ আর প্রাপ্য হিসাব আসবে এখানে। তাহলে 1-3 আনসার। আর্থিক বিবরণী বিশ্লেষণে হাতিয়ার হলো সমান্তরাল বিশ্লেষণ, অবশ্যই উলম্ব বিশ্লেষণ, অনুপাত বিশ্লেষণ, সবগুলোই। উপার্জন ক্ষমতা অনুপাত হলো মোট লাভ অনুপাত, লেট লাভ অনুপাত, বিনিয়োজিত আয় অনুপাত, ঠিক আছে। এগুলো তিনটাই, 1, 2, 3টাই। তারপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, ঢাকা পাবলিকেশনে চলতি মূলধন 30,000 টাকা, চলতি অনুপাত হলো কত 3:1। তাহলে চলতি সম্পদের পরিমাণ কত? তাহলে এখানে দেখো চলতি মূলধন যে টাকা সেটাই চলতি সম্পদ, তো এইটার অ্যান্সারও হবে চলতি মূলধন চলতি সম্পদ, চলতি মূলধন চলতি সম্পদই থাকে, ঠিক আছে। কার্যকরী মূলধন হলো আমাদের চলতি সম্পদ মাইনাস চলতি দায়। ওকে, তাইলে এখানে এই 30,000 টাকাই হবে। ওকে, চলতি দায় এর পরিমাণ কত হবে, তাহলে চলতি দায়ের পরিমাণ কত হবে 10,000 টাকা হবে। এটা অ্যান্সার হবে 10,000 টাকা, এটা 10,000 টাকা হবে। ওকে, এরপরে দেখো ঢাকা লিমিটেড কোম্পানির ডিসেম্বর 31, 2015 তারিখে উদ্বৃত্ত অনুসারে খতিয়ানে ব্যালেন্স সমূহ হলো নগদ তহবিল 27,000 টাকা, অগ্রিম খরচ 33,000 টাকা, দেনাদার 64,000 টাকা, সমপনি মজুদ পণ্য 66,000 টাকা, 36,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 52,000 টাকা, বিবিধ পাওনা দ্বারা 18,000 টাকা, প্রদেয় বিল 10,000 টাকা। চলতি অনুপাত কত? তাই চলতি সম্পদ আগে যোগ করি, দেখি 27 আর 33 যোগ করলে কত হয়, 27 আর 33 60, 60 আর 64 যোগ করলে 1,24,000, 1,24,000-এর সাথে মজুদ পণ্য 36,000 যোগ করলে 1,60,000 হয়। আচ্ছা, এরপরে চলতি দায় কি কি রয়েছে, 52,000 ব্যাংক জমাতিরিক্ত রয়েছে, বিবিধ পাওনাদার রয়েছে 18,000, তাহলে 52 আর 18 কত হবে 70, তারপর হলো দেনাদার দেওয়া রয়েছে, প্রদেয় হিসাব দেওয়া রয়েছে 10,000, তাহলে 70 আর 10,000 কত হবে 80,000।
এখন এখানে কিন্তু চলতি সম্পদ 1,60,000 হলো, 1,60,000 কে 80,000 দ্বারা ভাগ করবা 2 হবে, তাহলে 2:1 অনুপাত হয়ে যাবে। যদি চলতি দায় 20% বৃদ্ধি পায় তবে চলতি অনুপাত কত হবে? চলতি দায় যদি 20% বৃদ্ধি পায়, তাহলে চলতি দায় যদি 20% বৃদ্ধি পায়, তাহলে 80,000 টাকা ছিল, 80,000 এ 20% কত হবে? 16,000। তাহলে 80,000 যোগ 16,000 সমান কত হবে? 96,000। তাহলে 1,60,000 কে 96 দিয়ে ভাগ করবো, 1.67 হবে, তাহলে 1.67 অনুপাত হবে। ওকে, এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। আশা রাখি তোমরা এই যে অনুপাত বিশ্লেষণে বিভিন্ন অনুপাত সম্পর্কেও পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়ে গেল। পূর্ণাঙ্গ ধারণা আমি বলবো না, অনেক কিছু ধারণা পেয়েছো এবং নতুন করে হয়তো বা অনেক কিছু শিখতেও পারছো। ঠিক আছে, আশা তোমাদের প্রস্তুতিটা আরো ভালোভাবে বেগবান হোক। আর তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।